দেখা অনমদর্শী মজুমদারের একটি কেস ফাইল আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আপনাদের হয়তো এটাও মনে আছে যে গত পর্বটি, এই অনমদর্শী মজুমদারের গত পর্বটি ঠিক যেখানে শেষ হয়েছিল সেখান থেকে কিন্তু তার নতুন একটি কেস শুরু হয়ে যায়। তো আজ ভূতগল্প আপনাদের সামনে, আপনাদের জন্য অনমদর্শী মজুমদারের সেই নতুন এবং পরবর্তী কেস ফাইলটি নিয়ে এসেছে। আশা করছি গত পর্বের মতো এই কেস ফাইলটিও আপনাদের ভালো লাগবে। তো আর দেরি নয়, শুরু হচ্ছে অনমদর্শী মজুমদারের কেস 2। গত পর্বের পর থেকে। হ্যালো, অনমদর্শী বাবু বলছেন? হ্যাঁ, আমি বলছি। আমার ছেলেটাকে বাঁচান প্লিজ, নইলে ও মরে যাবে। আপনি কে? থাকেন কোথায়? আমার নাম সুরজিৎ পাল, পটলডাঙ্গায় থাকি। সে তো আমার বাড়ির কাছেই, কিন্তু এখন তো অনেকটা দূরে আছি। হুগলি জেলার একটা গ্রামে আছি আমি। কবে ফিরবেন আপনি? একবার দেখা করতে পারি আপনার সঙ্গে? আপনার প্যারানর্মাল আর্কাইভে গিয়েই দেখা করব। আমার পরিবারের খুব বড় বিপদ। আচ্ছা ঠিক আছে, কাল দুপুর 2টোর পর আসুন। গ্রামের লোকেরা আরও কদিন আমাকে রাখতে চেয়েছিলেন, কিন্তু তাদের আবদার রাখা সম্ভব নয়। তবে কথা দিলাম পরে কয়েকদিন এসে থেকে যাব। তারা অনুরোধ করলেন শিবরাত্রির সময় নিঝুমগঞ্জ গ্রামে কাটাতে। তখন এখানে বিশাল মেলা বসে। সেই রাতটা নগেন মণ্ডলের বাড়িতেই থাকলাম। কণিকা দেবী আনন্দে মুরগির মাংস রেঁধেছেন আমার জন্য। ঝাল একটু বেশি হলেও দারুণ সুস্বাদু। পরের দিন সকাল 9টা নাগাদ অনন্তবাবুর সঙ্গে দেখা করে রওনা দেই কলকাতার পথে। বাড়ি ঢুকলাম মোটামুটি দুপুর 1টায়। ঝটফট দৈনন্দিন কাজগুলো সেরে নেই। পাড়ার সবাই আমার বাড়ি তথা অফিস চেনে। বাইরে সাইনবোর্ডও রয়েছে, তাই কোনো লোকেরই সমস্যা হয় না চিনতে। 2:30 নাগাদ সুরজিৎ পাল এলেন। তাকে খুব আতঙ্কিত এবং বিধ্বস্ত দেখাচ্ছে। আপনি কি হেঁটেই এলেন? জিজ্ঞাসা করলাম আমি। হ্যাঁ, তাতেই আমার সুবিধে হলো। আচ্ছা, আপনার ছেলের কি হয়েছে গোড়া থেকে বলুন। পটলডাঙ্গা স্ট্রিটে আমি ভাড়া থাকি। গলির মধ্যে পুরনো বাড়ি, যে কোনো দিন ভেঙে পড়বে। খুব বিপজ্জনক। পৌরসভা থেকে নোটিশ ঝুলিয়ে গেছে বাড়ি ফাঁকা করে দেওয়ার জন্য। এখানে ভাড়া অত্যন্ত কম। অন্য বাড়ি খুঁজছি, পেলেই চলে যাব। আসলে বেসরকারি অফিসে চাকরি করি তো, টাকা পয়সা বেশি নেই। সিঁড়ি দিয়ে উঠে দোতলার কয়েকটা ঘরে স্ত্রী আর ছেলেকে নিয়ে আমার সংসার। ছেলের নাম অলোকেন্দু, ক্লাস 6-এ পড়ে। বয়স 11 বছর। গত কয়েকদিন ধরে সে অস্বাভাবিক আচরণ করছে, যেগুলো মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ওর মা তো ভয়ে উন্মাদ হতে চলেছে। এই তো গতকাল যখন ফোন করেছিলাম, তার আগে বিকেলবেলায় স্কুল থেকে ফিরে ও চিৎকার শুরু করলো, তাও আবার অজানা একটা ভাষায়। মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না আমার স্ত্রী। চিৎকারের সঙ্গে হাত পা ছুঁড়ে কান্না। ওর মা সেগুলো ভিডিও কল করে দেখালো আমাকে। তখন অফিসে ছিলাম আমি। কাজের প্রয়োজনে অনেক রাজ্যে ঘুরেছি আমি, কিন্তু বুঝতে পারলাম না এটা কোন ভাষা। ভিডিও কলের মধ্যেই দেখলাম ছেলে একটা চেয়ারে বসেছিল। হঠাৎ ওর দুটো হাত যেন বগল থেকে খুলে টেবিলের ওপর হাঁটাহাঁটি শুরু করলো। ওর মা যে ফোনে ভিডিও কল করছিল সেটার দিকে ছুটে যায় একটা হাত। আমার স্ত্রী তখন ভিডিও কল বন্ধ করে দেয়। আমার হাত থেকেও ভয়ে ফোনটা পড়ে গিয়েছিল অফিসের মেঝেতে। মিনিট 10 পর আমার স্ত্রী ফোন করে জানায় ছেলের হাত দুটো এতক্ষণ দেয়াল জুড়ে ঘোরাঘুরি করছিল, আর ছেলে খিলখিল করে হাসছিল। তারপর সে ঘুমিয়ে পড়েছে।
হাত জোড়া লেগে গেছে আবার। কালই যে অস্বাভাবিক ব্যাপার প্রথম ঘটল তা কিন্তু নয়। সপ্তাহখানেক আগে সন্ধেবেলা অফিস থেকে ফিরে আমি একটু মুড়ি দিয়ে তেলে ভাজা খাচ্ছিলাম। পাশের ঘরে ছেলে পড়ছিল। তার ঘর থেকে বাঁশির মতো একটা শব্দ পেলাম হঠাৎ। ওর মা ছিল রান্নাঘরে। দুজনেই গেলাম জেব্রার ঘরে। আমার ছেলের ডাকনাম জেব্রা। ঘরে গিয়ে দেখি ওর দুটো পা সিলিং ফ্যানের দুটো ব্লেডের নিচে আটকানো, মাথা নিচের দিকে ঝুলছে। ভাগ্যিস ফ্যানটা বন্ধ ছিল, নইলে কি হতো কে জানে। কিন্তু ওভাবে ঝুলতে ঝুলতে আমাদের জেব্রা নাকে আঙ্গুল দিয়ে অদ্ভুত শব্দ করে চলেছে। দেখে আমি মাথা ঘুরে ওখানেই পড়ে যাই। আমার স্ত্রী থপ করে নিচে বসে পড়ে। ওর মাথা কাজ করছিল না। একটু পরে দুজনেই প্রকৃতিস্থ হওয়ার পর দেখি ছেলে বই খোলা রেখে ঘুমিয়ে আছে। আমরা স্বামী স্ত্রী রান্নাঘরে দিয়ে ঠান্ডা জল খেলাম। নিজেদের মধ্যে আলোচনা করলাম দুজনেই ভুল দেখেছি হয়তো। কাজ এবং অন্যান্য চাপে হ্যালুসিনেশন ঘটতে থাকতে পারে। কয়েক ঘন্টা পরে ছেলেকে ঘুম থেকে তুলে আমরা রাতে খাওয়া দাওয়া সারি। তারপর এই নিয়ে আর মাথা ঘামাইনি। কিন্তু গতকাল যা ঘটেছে মনকে কিছু বুঝিয়ে আর শান্ত করতে পারছি না। বীরেন্দ্র মুখার্জি আমার এক কলিগ। তাকে পুরোটা খুলে বললাম। সেই বলল আপনার সঙ্গে যোগাযোগ করতে। ওর কোনো আত্মীয়ের কাছে আপনার ফোন নম্বর ছিল, যে আমাকে পাঠিয়ে দিল সন্ধেবেলা। আমি বাড়ি ফিরে দেখি ছেলে তখনও ঘুমোচ্ছে। স্ত্রীর সঙ্গে খানিক আলোচনা করে তারপর আপনাকে ফোন করলাম। জিজ্ঞেস করি আপনি কেন আমার কাছে এলেন। আমি বিজ্ঞানের ছাত্র, কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি। এখন একটা কেমিক্যাল কোম্পানিতে চাকরি করি। সারাক্ষণ অণুপরমাণু নিয়েই কাটাতে হয়। কিন্তু গত কয়েকদিনে যা কিছু ঘটল সেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার মাথায় আসছে না। এই নিয়ে কলিগদের সঙ্গেও কথা বলেছি। ছেলে যদি অসংলগ্ন কথা বলতো কিংবা পাগলের মতো আচরণ করত তাহলে আমি তাকে নিজেই সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতাম, আপনার সঙ্গে যোগাযোগ করতাম না। কিন্তু ওর হাত যদি শরীর থেকে আলাদা হয়ে নিজের মতন হাঁটা চলা শুরু করে, সেটা বললে কি সাইকিয়াট্রিস্ট আমার কথা বিশ্বাস করবেন? তাই আপনার কাছে এলাম। আচ্ছা, আপনি যে বাড়িতে ভাড়া থাকেন সেখানে আগে কখনো অপঘাতে কোনো মৃত্যু হয়েছিল কারো? জানেন কিছু? এটা খুব পুরনো একটা বাড়ি। আমাদের আগে ভাড়া নিয়েছে অনেকেই। শুনেছি এক বিপ্লবী নাকি এখানে ভাড়া থাকতেন, তাও প্রায় 100 বছর আগে। এই বাড়ির কোনো একটা ঘরে তিনি মারা গিয়েছিলেন। কিভাবে তা জানি না। সম্ভবত পুলিশের গুলিতে অথবা নিজেই আত্মহত্যা করেন। কিন্তু এই বাড়িতে আগে কখনো ভুতুড়ে কোনো সমস্যা দেখা যায়নি। আচ্ছা, ঠিক আছে, আমি গেলেই বুঝতে পারবো ওই বাড়িতে অশরীরী কোনো অস্তিত্ব বাস করে কিনা। তবে এখন যাব না, সন্ধ্যের পর যদি যাই, ধরুন 8টা নাগাদ। আজ যাবেন? হ্যাঁ, আজই। কোনো অসুবিধা নেই, আমি থাকব। বেশ, আরেকটা কথা বলুন, আপনার ছেলে অলোকেন্দু কখনো এমন কোনো ঘটনার কথা বলেছে যেটা একটু সন্দেহজনক বা অদ্ভুত? সেরকম কিছু মনে পড়ছে না, একটু ভাবতে হবে। আচ্ছা, আপনি ভেবে বলুন। 10 মিনিট বসে ভাবুন, যদি কিছু মনে পড়ে। আপনি দার্জিলিং টি খান তো? হ্যাঁ, খাই, তবে কিছু নেই। আপনি বসে মনে করার চেষ্টা করুন, আমি 10 মিনিটে আসছি। আমি পাশের ঘরে গেলাম। আর্কাইভের একটা বিষয় দেখার ছিল, সেটা করে ফের আমার কাজের ঘরে গিয়ে বসি। ঘেচুদা ততক্ষণে চা দিয়ে গেছে সুরজিৎ বাবুকে। আমি বলে দিয়েছি। কিছু মনে পড়ল? হ্যাঁ, একটা ব্যাপার মনে পড়েছে। এটা জেব্রা আমাকে বলেনি, কিন্তু আমি নিজেই তার সাক্ষী। গত বছরের কথা। জেব্রা তখন ক্লাস 5-এ পড়ত। বিকেলবেলা
আমহার্স্ট স্ট্রিট থানার কাছে এক ম্যাডামের বাড়িতে যেন টিউশন পড়ার জন্য সে যেত। ওর মা সঙ্গে গিয়ে দিয়ে আসতো, ফেরার সময় আবার গিয়ে নিয়ে আসতো বাড়িতে। একদিন আমার স্ত্রী ওকে পড়ার পর বাড়ি নিয়ে আসছিল। একটা দোকানে কিছু বিস্কুট চোখে পড়ায় সেগুলো দেখতে শুরু করে। হঠাৎ খেয়াল করলো পাশে ছেলে নেই। আমার স্ত্রী তখন চিন্তায় পড়ে গেল। দোকান থেকে বেরিয়ে খুঁজতে লাগলো ছেলেকে। আশেপাশে কোথাও দেখতে পায় না সে। তখন লোকজনকে জিজ্ঞেস করতে লাগলো নীল টি শার্ট পরা কোনো বাচ্চা ছেলেকে তারা দেখেছে কিনা। লোকেরা রাস্তা দিয়ে হাঁটার সময় অত কিছু লক্ষ্য করে না এখন। কেউই জেব্রার সন্ধান দিতে পারল না। প্রিয়ংবদা, আমার স্ত্রী, পাগলের মতো ছেলেকে খুঁজে যাচ্ছে, না পেয়ে আমাকে ফোন করলো। আমি তখন বাড়িতেই ছিলাম। বললাম, তুমি খুঁজতে থাকো, আমিও যাচ্ছি। সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। ভাবলাম না পাওয়া গেলে থানায় যেতে হবে, এছাড়া কি বা করার আছে। বাড়ি থেকে বেরিয়েছি, তখন প্রিয়ংবদা ফোন করে জানালো একজন তাকে বলেছে এই মাত্র নীল টি শার্ট পরা একটা বাচ্চাকে দেখা গেছে বিবেকানন্দ রোডে। প্রিয়ংবদা সেদিকেই যাচ্ছে, আমিও যেন সেখানে চলে যাই। তখন রাত 8টার মতো বেজে গেছে। আমি প্রায় দৌড়ে চলে গেলাম বিবেকানন্দ রোডে। স্ত্রী আবার ফোন করলো, ছেলেকে পাওয়া গেছে আমহার্স্ট স্ট্রিটের কাছেই। তার কথা মতো গিয়ে দেখি জেব্রা একটা পুরনো বাড়ির রোয়াকে বসে আছে, সামনে ওর মা দাঁড়িয়ে। প্রিয়ংবদা বলল, পাশের নারকেল গাছের তলায় দাঁড়িয়ে জেব্রা থরথর করে কাঁপছিল। তখন শীতকাল নয়, গ্রীষ্মের শুরু মাত্র, তাই ঠান্ডার কাঁপুনি ছিল না, শুধু কেঁপেই যাচ্ছিল। মাকে দেখার পরেও ওই রোয়াকে বসায়। কাঁপুনি তারপর কমেছে, কথা বলেনি। এইভাবে মিনিট 15 বসে থাকার পর আমরা জেব্রাকে নিয়ে বাড়ি গেলাম। ও কোনো কথাই বলল না, শুধু মাঝে মাঝে ভয়ে কেঁপে উঠছিল। অনেক কষ্টে তাকে নিয়ে বাড়ি ফিরেছি। বাড়ি ঢুকে প্রিয়ংবদা ওকে খাটে শুইয়ে দিল, হাত বুলিয়ে দিতে লাগলো মাথায়। খানিক পর জেব্রা ঘুমিয়ে পড়ল। রাতে জেব্রার এলো ধুম জ্বর, এমনকি জ্বরের ঘোরে ভুল বকছিল সে। প্রায় 1 সপ্তাহ পর জ্বর সেরেছে। তারপর সব কিছু স্বাভাবিক চলছিল, এমনকি সেই ম্যামের কাছে পড়তে যাওয়া বা ফেরা নিয়ে কোনো সমস্যাই হয়নি। ওর মাই নিয়ে যেত ওকে এবং নিয়েও আসতো। তবে এখন সেই ম্যামের কাছে ও আর পড়ে না। তার মানে জ্বর সারার পর ওই রাতের ঘটনা হয়তো ভুলে গিয়েছে। আমি বললাম, হ্যাঁ, তাই আমারও মনে পড়ছিল না। খুবই আশ্চর্যজনক। জ্বরের ঘোরে ও কি ভুল বকছিল সেটা কি মনে আছে আপনার? খুব স্পষ্ট মনে নেই, তবে সন্ন্যাসী কথাটা বারবার উচ্চারণ করছিল আর বলছিল, কি বিকট চোখ, এটা বিড়বিড় করে বলছিল। সন্ন্যাসী, কি বিকট চোখ। আচ্ছা, এই কথাগুলো শুনে তখন আপনার কিছু মনে হয়নি? এগুলোকে সিরিয়াসলি নেইনি, ভেবেছিলাম জ্বরের ঘোরে উল্টোপাল্টা বকছে। বুঝলাম। এই কথা আর কখনো বলেছিল পরে? না, বছরখানেক তো স্বাভাবিকই ছিল। ওসবের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। কাজের চাপে এমনিতেই মাথা জ্যাম থাকে। গত কয়েকদিন ধরে এই সব আবার শুরু হয়েছে। প্রথমে ভেবেছিলাম ছেলেকে সঙ্গে নিয়ে এখানে আসি, তারপর সাহস হলো না। ওকে বললে যদি ব্যাপারটা আরো বিগড়ে যায়। তা ভালোই করেছেন, আপাতত কিছু আর শোনার নেই। যদি আপনার এবং আপনার স্ত্রীর কিছু মনে পড়ে নোট করে রাখবেন। একটু পরে আমি তো যাচ্ছি। রাত 8টার একটু আগেই হাজির হলাম মহাত্মা গান্ধী রোড এবং আমহার্স্ট স্ট্রিটের মোড়ে। হলুদ সাইনবোর্ড লাগানো একটা গুমটি দোকানে মোমো বিক্রি হচ্ছে। তার পাশে আমাকে দাঁড়াতে বলেছিলেন সুরজিৎ বাবু। সেরকমই দাঁড়ালাম, কিন্তু প্রায় 10 মিনিট হয়ে গেল, তিনি এলেন না। আমি ফোন করলাম, বেজে গেল, তুললেন না। অবাক হই,
আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। আরও মিনিট 10 কাটল। না, অবস্থা ভালো লাগছে না। ফোন করলাম ফের। এবার ফোন কেটে দিল কেউ। এ তো যাচ্ছে তাই অবস্থা। রাগ হয়ে গেল। বাড়ি ফিরে যাব ভাবছি, এমন সময় আমার গা ঘেঁষে একটা ঠান্ডা বাতাস চলে গেল। এই শরৎকালে আমি চমকে গেলাম। এ তো ঠিক হাওয়ার প্রবাহ নয়, বদ কিছু একটা স্পর্শ করে চলে গেল আমাকে। বাড়ি ফেরা চলবে না। মন বলছে সুরজিৎ বাবুর পরিবার খুব বিপদে পড়েছে। আমি পটলডাঙ্গা স্ট্রিটে ঢুকে পড়লাম। সরু গলির মধ্যে পুরনো সব বাড়ি। কোথায় সুরজিৎ পাল থাকেন সেটা বের করা দুরূহ ব্যাপার। একজন লোক হেঁটে যাচ্ছিল পাশ দিয়ে। তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, সুরজিৎ পালের বাড়িটা কোথায় বলতে পারবেন? সে বলল, না, আমি জানি না, আপনি একবার ফোন করে নিন। না, এভাবে হবে না। সুরজিৎ বাবু বলেছিলেন কোনো এক বাড়ির দোতলায় তিনি ভাড়া থাকেন। আমি বরং সব বাড়িগুলোর দোতলায় তাকিয়ে দেখি কিছু চোখে পড়ে কিনা। কত ভাঙাচোরা পুরনো বাড়ি এখানে। কোনটার মধ্যে জেব্রা নামের ছেলেটা রয়েছে কিভাবে বুঝবো রাস্তা থেকে তাকিয়ে? তবুও চেষ্টা আমি ঠিকই চালিয়ে যাই। এই সময় দেখি সুরজিৎ পাল রাস্তা দিয়ে ছুটে ছুটে আসছেন। আমিও দৌড়ে তার কাছে গেলাম। তিনি হাঁফাতে হাঁফাতে বললেন, শিগগির চলুন, জেব্রা এতক্ষণ ফোন করতে দিচ্ছিল না আপনাকে। ভয়ানক কাজকর্ম করছে। আমি যথেষ্ট কসরত করে বাড়ি থেকে বেরিয়েছি। ফোন ছেলের কাছে। আমহার্স্ট স্ট্রিটে যাচ্ছিলাম আপনাকে নিয়ে আসার জন্য। চলুন, আপনার বাড়িতে যাই। দুজনেই দৌড়চ্ছি। মোড় ঘুরেই সুরজিৎ বাবুর ভাড়া বাড়ি। একটা ফাটা রং ওঠা সিঁড়ি রয়েছে। উঠে গেলাম দোতলায়। দেখি একজন মহিলা একটা দরজার বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দাঁড়িয়ে আছেন। ওপার থেকে কেউ একজন দরজায় ধাক্কা দিচ্ছে জোরে। আমি গিয়ে দাঁড়াতেই ধাক্কা থেমে গেল। এই মহিলা নিশ্চয়ই প্রিয়ংবদা দেবী। আমি সোজা গিয়ে দরজার ছিটকিনি খুলে ভেতরে ঢুকে পড়ি। সেখানে খাটের ওপর শুয়ে ঘুমোচ্ছে একটা বাচ্চা ছেলে, যেন এতক্ষণ কিছুই হয়নি। কিন্তু ঘরের মধ্যে সেই গন্ধ যেটা খানিক আগে পেয়েছিলাম আমহার্স্ট স্ট্রিটের মোড়ে, ঠান্ডা হাওয়ার প্রবাহে। দরজা ভেজিয়ে দিয়ে পাশের ঘরে চলে আসি। সঙ্গে পাল দম্পতিও এলেন। জিজ্ঞেস করি, এবার বলুন কি করছিল? সুরজিৎ বাবু বললেন, আমি জেব্রাকে বলিনি যে আপনি আসবেন, কিন্তু যেই রাত 8টা বাজলো আমি ফোন করতে যাব আপনাকে, তখনই ছেলের গলা অস্বাভাবিক বড় হয়ে গেল, খানিকটা অ্যানাকোন্ডা সাপের মতো। চোখ দুটো টকটকে লাল, চামড়া কেমন সাপের মতো হয়ে যাচ্ছিল। খাটের ওপর বসে ওর মুখটা ঝুঁকতে লাগলো ঘরের নানান দিকে। আমি ভাবছিলাম ফোনটা নিয়ে আগে রাস্তায় নামি, তারপর আপনাকে ফোন করব, নইলে তো বাধা দিতে পারে। ফোনটা রাখা ছিল টেবিলে। আমি যেই সেটা ধরতে গেছি, জেব্রা ছো মেরে সেটা তুলে নিল মুখ দিয়ে। আমি যেমন হতবাক তেমনি ভয় পেয়েছি। তারপর ওর গলাটা স্বাভাবিক হয়ে গেল আগের মতো। সাপের চামড়া আর নেই, কিন্তু হাত দুটো লোমশ হয়ে উঠল, যেন ভালুকের হাত। দেখে আমার মুখ দিয়ে গোঙানির মতো আওয়াজ বের হলো। শুনে প্রিয়ংবদা ছুটে এলো ঘরে। তখনই আপনি ফোন করলেন। ছেলের হাতে বেজে উঠল ফোনটা। খুব মন দিয়ে ও ফোনটা দেখতে লাগলো, যেন আগে কখনো দেখেনি। ওর গোটা শরীর তখন ভালুকের মতো হয়ে গিয়েছে। ফোনের রিং বন্ধ হয়ে গেলে ছেলেটা দাঁত বের করে কেমন হেসে উঠল। হাসির কোনো শব্দ নেই, কিন্তু অট্ট হাসি তা বোঝা যাচ্ছিল। দাঁতগুলো কিন্তু ধারালো নয়, বরং থ্যাবড়ানো ধরনের বিচ্ছিরি। দেখে বমি পেয়ে যায়। আমি আর প্রিয়ংবদা তখন ভয়ে থরথর করে কাঁপছি। বুঝতে পারছি রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন আপনি, কিন্তু যোগাযোগ করতে পারছি না। ফোন তখন ওর হাতে। লোমশ আমার ছেলে খাট থেকে নেমে কুজো হয়ে ঘরের জিনিসপত্র শুকতে লাগলো। কোনো শব্দ আর করছে না, এক্কেবারে মিউট যেন। আমরাও
কথা বলতে সাহস পাই না। ঘরটা ভয়াবহ রকমের নিস্তব্ধ। সেই নৈশব্দ কাটল আবার ফোনের শব্দে। জেব্রার হাত থেকে দেখতে পেলাম আপনারই কল। ছেলে চোখের খুব কাছে নিয়ে ফোনটা দেখল, তারপর কলটা কেটে দিল। ছেলে হুড়মুড় করে আমাদের দিকে এগিয়ে এলো। আমরা দুজন ছিলাম দরজার পাশে। ও কেমন পাশবিকভাবে শুকতে লাগলো আমাদের। পাথরের মতো স্থির দাঁড়িয়ে আছি আমরা। খানিকটা শুকে হয়তো পছন্দ হলো না, ও ঢুকে গেল খাটের নিচে ফোনটা নিয়েই। আমরা দুজন সঙ্গে সঙ্গে ঘরের বাহিরে বেরিয়ে দরজা বন্ধ করে ছিটকিনি আটকে দিলাম। সিঁড়ি দিয়ে আমি ছুটলাম নিচে, যদি রাস্তায় আপনাকে পাওয়া যায়। অন্য ঘরগুলো একবার দেখতে চাই, এমনকি রান্নাঘর এবং বাথরুমও, আমি বললাম। প্রিয়ংবদা দেবী বললেন, হ্যাঁ চলুন, কোনো অসুবিধা নেই। জেব্রার ঘরে যে গন্ধ পেয়েছিলাম সেটাই কম মাত্রায় অন্যান্য ঘরেও রয়েছে। বাতাসের স্পর্শেও যেটা বুঝছি, এখানে কোনো প্রেত বসবাস করে না দীর্ঘকাল ধরে। খুবই সম্প্রতি এসেছে কিছু একটা। আমরা লিভিং রুমে বসলাম। জেব্রা তখনও ঘুমোচ্ছে, ওর ঘরের দরজা খোলাই আছে। ঘুম থেকে উঠলে আমি দেখতে পাবো। এখন জাগানো ঠিক নয়। আমার অভিজ্ঞতা হলো, শরীরে কোনো শক্তিশালী অতিপ্রাকৃত সত্তা ঢুকলে বা বেরোলে খুবই ধকল যায়। দুজনকে আমি বলি, এই বাড়িতে কোনো অতৃপ্ত আত্মার বসবাস নেই। থাকলে আমি বুঝতেই পারতাম। জেব্রার শরীরে কিছু একটা ঢুকেছে, তবে সেটা কোনো মামুলি প্রেতাত্মা বলে মনে হচ্ছে না। কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। সুরজিৎ বাবু বললেন, আপনার আর্কাইভ থেকে ফিরে আমি বাড়িওয়ালাকে ফোন করেছিলাম। তিনি বললেন, আলিপুর বোমার মামলা চলার সময় যুগান্তর দলের এক বিপ্লবী প্রদ্যোৎ সেন লুকিয়েছিলেন এই বাড়ির 3 তলায়। ইংরেজ সরকারের পুলিশ বাড়ি ঘিরে ফেলে তাকে গ্রেফতার করার পরিকল্পনা নেয়। পিস্তল নিজের কপালে ঠেকিয়ে গুলি চালিয়ে দেন প্রদ্যোৎ সেন। পুলিশ তাকে মৃত অবস্থায় পেয়েছিল। এখন তার আত্মা কোনোভাবে আমাদের পেছনে লাগেনি তো? একবার 3 তলায় নিয়ে যেতে পারবেন? আমি বলি, নিয়ে যেতে পারি, তবে আমি চাই জেব্রার ঘটনা গোপনই থাকুক। কেবল আমার অফিসের কয়েকজনকে বলেছি। এই বাড়িতে জানাজানি হলে থাকতে খুব অসুবিধে হবে, বলেন সুরজিৎ বাবু। এই নিয়ে আমি কোনো কথা 3 তলায় বলবো না, আশ্বস্ত করলাম। ঠিক আছে। 3 তলায় এক অবাঙালি পরিবার থাকে। গোবিন্দ ত্রিবেদী একজন আয়ুর্বেদ চিকিৎসক। আমি বলবো আপনি আমার বন্ধু, আয়ুর্বেদ সম্পর্কে জানতে এসেছেন। বেশ, তবে প্রিয়ংবদা দেবী এখানে থাকুন, জেব্রার ওপর নজর রাখুন। 3 তলায় গিয়ে কথা বলে এলাম খানিকক্ষণ। গোবিন্দ ত্রিবেদীর চেম্বার যে ঘরে, সেখানেই প্রদ্যোৎ সেন আত্মহত্যা করেছিলেন বলে জেনেছেন সুরজিৎ বাবু। ওই ঘরেই বসলাম আমরা। গন্ধ শুকে বুঝলাম কোনো প্রেত এখানে থাকে না। নিচে ফিরে দেখি জেব্রা তখনও ঘুমোচ্ছে। আমি বলি, এবার আস্তে আস্তে ডাকুন ওকে। খানিকটা বিশ্রাম তো হয়েছে, কিছু কথা বলে আমিও উঠব। সুরজিৎ বাবু বললেন, তার আগে প্লিজ বলুন 3 তলায় গিয়ে কি বুঝলেন? বিপ্লবীর আত্মা কি এখানে আছেন? না, সেরকম কিছু টের পেলাম না। যেসব মানুষ কোনো মহৎ কাজে নিজের জীবন উৎসর্গ করেন এবং কোনো বৃহত্তর উদ্দেশ্যে শহীদ হন, তাদের আত্মারা বেশিরভাগ ক্ষেত্রে চলে যান অনেক উচ্চ স্তরে। তাহলে সমস্যা তো এখন বেড়ে গেল। হয়তোবা কোনো তান্ত্রিক সন্ন্যাসীর আত্মা ভর করেছে ওর ওপর। সেটা ওর সঙ্গে কথা বলে আশা করি বুঝতে পারবো। প্রিয়ংবদা দেবী আস্তে আস্তে ছেলেকে ডাকতে লাগলেন। জেব্রা উঠল না, গভীর ঘুমে রয়েছে। তখন ওর হাত টেনে ডাকার চেষ্টা করলেন ওর মা, কিন্তু সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে বললেন, জেব্রার গা জ্বরে পুড়ে যাচ্ছে। সুরজিৎ বাবু চেয়ারে বসেছিলেন, তড়াক করে উঠে দাঁড়িয়ে বললেন, জ্বর? সে কি, বছরখানেক তো সর্দিও হয়নি। একবার জেব্রাকে ছুঁয়ে দেখতে পারি? জিজ্ঞেস করি আমি। নিশ্চয়ই নিশ্চয়ই।
প্রিয়ংবদা দেবী উত্তর দেন। আমি গিয়ে যেই ওর গলায় হাত রেখেছি, অমনি বিদ্যুতের মতো একটা কিছু বাচ্চাটার শরীর থেকে ধাক্কা দিল আমায়, খানিকটা শক খাওয়ার মতো। আমি ছিটকে গিয়ে পড়লাম একটা আলনার গায়ে, খানিকটা হতভম্ব হয়ে গেলাম। আমার ধাক্কায় আলনাটা কাত হয়ে দেয়ালে পড়ল। ঢুকে গিয়েছিলাম জামা কাপড়ের মধ্যে। সুরজিৎ বাবু এবং প্রিয়ংবদা দেবী আমাকে টেনে বের করলেন। জেব্রার দিকে তাকিয়ে দেখলাম বীভৎস দৃশ্য। ও ঘুমোচ্ছে না, আর খাটের ওপর উঠে দাঁড়িয়েছে। চামড়া কুচকে হয়ে যাচ্ছে অনেকটা ব্যাঙের মতো। সারা শরীর ফুলতে লাগলো ওর। এতটাই ফুলে গেল যে জামা কাপড় ফেটে ছিটকে যাচ্ছে নানা দিকে। তারপর অনেকটা বেলুনের মতো বাতাসে ভাসতে লাগলো জেব্রা। সঙ্গে সঙ্গে আমি নিজেকে হিলিং মোডে নিয়ে গেলাম। শিল্ড বানাতে যাব, কিন্তু তার আগেই লাফ দিয়ে এসে জেব্রা আমার গলা টিপে ধরল। শুধু তাই নয়, আমাকে মেঝের থেকে খানিকটা ওপরে তুলে ফেলেছে সে। এতটা জোরে আমার গলা চেপে ধরল, আমি কসাইয়ের হাতে ধরা মুরগির মতো ছটফট শুরু করি। এই বুঝি প্রাণবায়ু বেরিয়ে গেল। বাঁচার জন্য আমি জেব্রার মুখে একটা লাথি মারলাম সপাটে। ও মুখ সরিয়ে নেয়। প্রচণ্ড রাগে যেন ওর ওপর শরীর আরো ফুলে উঠেছে। আমার গলা চেপে ধরল দেয়ালের সঙ্গে। মরণ বাঁচন অবস্থার মধ্যেও আমি খেয়াল করলাম জেব্রার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। রাগে গড় গড় বা ফোঁস ফোঁস আওয়াজও নেই। কিন্তু আমি আর পারছি না। শরীর নিস্তেজ হয়ে আসে। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে শেষ চেষ্টা একটা করতে হবে। খাটের পাশে টেবিলের একটা পেন্সিল কম্পাস আগেই দেখেছিলাম, সেটায় মনোসংযোগ করি। এছাড়া আর কোনো উপায় নেই। আমার গো ওই রকমই। মৃত্যুকে ভয় পাই না, কিন্তু লড়াই না করে মরব না আমি। মনোসংযোগ প্রয়োগ করায় পেন্সিল কম্পাসটা ছিটকে এসে বুলেটের মতো জেব্রার পিঠে ঢুকে গেল। জেব্রা কেমন একটা মুখ ভেঙচে যন্ত্রণায় লাফানো শুরু করে। আমাকে ছেড়ে দিয়েছে। আমি নিচে বসে হাঁফাতে লাগলাম। ফোলা শরীর নিয়ে বাতাসের মধ্যে জেব্রা লাফাচ্ছে। মেঝেতে এখনো পা ফেলেনি, কিন্তু মুখ থেকে এখনো কোনো আর্তনাদ বের করছে না সে। জেব্রার পিঠে পেন্সিল কম্পাস গেঁথে রয়েছে, পুরোটা ভেতরে ঢোকেনি। তাতেই যন্ত্রণা হচ্ছে, কিন্তু মরে যাওয়ার মতো গভীর আঘাত নয়। লক্ষ্য করে দেখলাম রক্ত বের হয়নি। স্বচ্ছ থকথকে রস কিছুটা বেরিয়েছে ক্ষতস্থান থেকে। সুরজিৎ বাবু এবং প্রিয়ংবদা দেবী ঘরের এক কোণে দেখলাম সিটিয়ে দাঁড়িয়ে আছেন, হতভম্ব এবং আতঙ্কিত। কি করবেন, কি বলবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না। সত্যি কথা বলতে তখন আমিও বুঝতে পারছিলাম না কি করা উচিত। একটা বুদ্ধি মাথায় খেলে গেল। ঘরের দরজা আমি বন্ধ করে দিলাম, যাতে উড়ে উড়ে না বেরিয়ে যেতে পারে। জানলায় শিক লাগানো, তাই বেরোতে সে পারবে না। এরপর ঘরের মধ্যে ওর হিলিং করার সিদ্ধান্ত নিলাম। মন একাগ্র করে শক্তির বৃত্তে বেঁধে ফেললাম ওকে। জেব্রার ছটফটানি বেড়ে গেল, সেটাই স্বাভাবিক। এবার হিলিং শুরু করব। ও যেটা করলো সেটা আমি ভাবতেও পারিনি। যে এনার্জি সার্কেল দিয়ে ওকে বেঁধেছিলাম সেটা আমার দিকে পাল্টা ছুঁড়ে মারল। মনে হলো আমাকে কেউ একটা সরু কাচের বোতলে ঠেসে আটকে রেখেছে, নড়াচড়া করতে পারছি না। জেব্রা ফোলা অবস্থায় জানলার দিকে ছুটে গেল। জেলির মতো গলে গেল দুটো শিকের মাঝখান দিয়ে। কেবল পেন্সিল কম্পাসটা পড়ে আছে ঘরের জানলার নিচে। ছুটে গিয়ে দরজা খুলে ওর পেছন নিতে চেয়েছিলাম আমি, কিন্তু দৌড়তে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম মেঝেতে। আমার হাত পা যেন আড়ষ্ট করে বাঁধা রয়েছে। চিৎকার করে সুরজিৎ বাবুকে বলতে গেলাম জেব্রার পিছু নেওয়ার জন্য। গলা দিয়ে কোনো শব্দই বের হলো না আমার। তবে সুরজিৎ বাবু আমার ইঙ্গিত বুঝতে পারলেন। তিনি দরজা খুলে ছুটলেন বাইরে, আর প্রিয়ংবদা দেবী জানলা দিয়ে উঁকি মারতে লাগলেন। সমস্যা হলো ঘরের দক্ষিণ দিকে দরজা আর জানলা উত্তর দিকে।
আমি যে শক্তি দিয়ে ওকে বেঁধেছিলাম সেটা দিয়েই জেব্রা আমাকে বন্দি বানিয়ে চলে গেছে। পুরো এনার্জি গুটিয়ে নিজেকে মুক্ত করতে সময় লাগলো, ক্লান্তও হয়ে গেছি। প্রিয়ংবদা দেবীকে বলি একটু জল দিতে। তিনি জল এবং একটা লাড্ডু দিলেন ফ্রিজ থেকে। এই পরিস্থিতির মধ্যে তিনি মাথা ঠান্ডা রেখেছেন, এর জন্য কুর্নিশ জানাতেই হয়। খেয়ে একটু চাঙ্গা হলাম আমি, নইলে একদমই পারছিলাম না। সময় নষ্ট না করে বেরিয়ে গেলাম। তখন রাত 10টা বেজে গেছে। ঝিমিয়ে পড়েছে পটলডাঙ্গা স্ট্রিট। নিচে কাউকেই দেখতে পেলাম না। বাড়ির পেছনে যাই, জানলাটার দিকেই। এখানে শুধু পাঁচিল, তার পেছনে আবর্জনা ফেলা। চলাফেরা করা বেশ কষ্টকর। মোবাইল ফোনের আলো ফেলে নিচে এবং জানলার চারিদিকে কিছুই দেখতে পেলাম না। তবে ঠান্ডা অশুভ গন্ধটা হালকা এখনো রয়েছে। কোন দিকে যে গেছে বলা মুশকিল। আমি বেরিয়ে রাস্তায় চলে এলাম। কোনো গন্ধ এখানে নেই। সুরজিৎ বাবুকে ফোন করলাম, কিন্তু ফোন ধরলেন প্রিয়ংবদা দেবী। মনে পড়ল সুরজিৎ পাল ফোন নিয়ে যাননি। এই অবস্থায় কি করা উচিত মাথায় আসছে না। রাস্তায় অসহায়ের মতো ঘুরে বেড়াবো নাকি? এই সময় দেখতে পাই দূরে কে যেন আলো আধারিতে রাস্তার পাশে বসে আছে। কাছে গিয়ে দেখি সুরজিৎ বাবু। কেমন যেন বিধ্বস্ত অবস্থা। আমাকে দেখে হাউ হাউ করে কাঁদতে লাগলেন তিনি। ক্রমাগত বলে যাচ্ছেন, জেব্রা চলে গেল। কোথায় চলে গেল? আমি তাকে টেনে ওপরে তুললাম। বললাম, জেব্রাকে আমি ফিরিয়ে নিয়ে আসব। আপনি বাবা, চিন্তা হবে এটাই স্বাভাবিক, কিন্তু এখন মাথা ঠান্ডা রাখতে হবে। আমাকে বলুন, দরজা থেকে বেরিয়ে কি দেখলেন? সুরজিৎ বাবু কিছু না বলে শুধু কেঁদেই যাচ্ছেন। আমি তাকে ধরে নিয়ে যাচ্ছি ভাড়া বাড়ির দিকে। সিঁড়ি দিয়ে উঠে লিভিং রুমে তাকে বসালাম। প্রিয়ংবদা দেবীও এলেন। এখন ফুপিয়ে কাঁদছেন সুরজিৎ পাল। কান্না নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। একটু পরে তিনি বললেন, আমি বাড়ির পেছনে গিয়েছিলাম, কিন্তু আমার কাছে টর্চ বা অন্য কোনো আলো ছিল না। অনেক খুঁজলাম, কিন্তু জেব্রাকে পেলাম না। আমিও খুঁজেছি, বাড়ির পেছনে জেব্রা নেই, বললাম আমি। সুরজিৎ বাবু আবার হাউমাউ করে কাঁদতে শুরু করে দিলেন। বলতে লাগলেন, প্লিজ আমার ছেলেটাকে বাঁচান। আপনি আপনি পারবেন না জেব্রাকে খুঁজে আনতে? বললাম, আমি ঠিক খুঁজে নিয়ে আসবো আপনার ছেলেকে, আমার উপর বিশ্বাস রাখুন। এই সময় চোখে পড়ল ঘরের মধ্যে জানলার তলায় পেন্সিল কম্পাসটা পড়ে আছে। আমি গিয়ে সেটার পাশে বসলাম। দেখলাম কম্পাসের কাঁটায় একটা চ্যাটচ্যাটে তরল পদার্থ লেগে আছে, অনেকটা স্বচ্ছ জেলির মতো। আমি নাকটাকে ওই তরল পদার্থের খুব কাছে নিয়ে গেলাম। শুকে দেখলাম খুব তীব্র গন্ধ, যেটা পেয়েছি জেব্রার গায়ে। প্রিয়ংবদা দেবীকে বলি, আমাকে একটা পরিষ্কার রুমাল দিতে পারবেন? খান দুয়েক পরিষ্কার শুকনো প্লাস্টিকের প্যাকেট কি আছে বাড়িতে? আর একটা পরিষ্কার শুকনো কাঠের বা প্লাস্টিকের চামচ হলে ভালো হয়। রান্নাঘরে কয়েকটা আইসক্রিম খাওয়ার চামচ ছিল, কাগজের প্যাকেট করা। তার একটা এনে দিলেন জেব্রার মা। একটা রুমালও দিলেন। সুরজিৎ বাবু উঠে অফিসের ব্যাগ থেকে বের করে দিলেন কয়েকটা নতুন ছোট পলিথিন প্যাকেট। প্রথমে রুমাল দিয়ে পেন্সিল কম্পাসটা প্লাস্টিকের প্যাকেটে ভরলাম। আরেকটা প্যাকেটে কাঠের ছোট্ট চামচ দিয়ে তুলে ফেললাম কিছুটা তরল পদার্থ। দুটো প্যাকেটের মুখ ভালোভাবে বন্ধ করে পকেটস্থ করি। জেব্রা ব্যাপারে আমরা কি একবার পুলিশে খবর দেব? জিজ্ঞেস করলেন সুরজিৎ পাল। আমি কিছু বলার আগেই প্রিয়ংবদা দেবী বলে উঠলেন, পুলিশ আমাদের কথা বিশ্বাস করবে নাকি? অনমদর্শী বাবুর উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। তাদের অসহায়তা বুঝতে পারছি। বললাম, এই প্যাকেট দুটো আমি নিয়ে যাচ্ছি, এগুলোর মাধ্যমে জেব্রার কাছে পৌঁছতে পারবো। আপনারা বিশ্রাম নিন, কাল সকালে ফোন করছি। জানি রাতে কোনোভাবেই তাদের ঘুম আসবে না, কিছু তো করতেই হবে। আমি রওনা দিলাম বাড়ির দিকে। রাতে কলকাতা শহর ঝিমিয়ে পড়ে। টের পাই আমি একা হাঁটছি না,
আমার চারপাশে ঘুরপাক খাচ্ছে ঠান্ডা হাওয়াটা, ফিস ফিস করে যে কি একটা বলছে যেন। এমনিতে রাতের শহর দিয়ে চলতে অস্বস্তি হয় আমার। হাজার বছরের মৃতরা তখন জেগে ওঠে, নিজেদের মধ্যে কথা বলে। মৃত প্রকৃতি, মৃত মানুষ, তার উপরে একটা ঠান্ডা হাওয়া পিছু নিয়েছে। বাড়ি ফিরলাম রাত 11টার পর। আজ রাতে ঘুম হবে না আমার। সকালে ডম্বিদি খাবার রান্না করে রেখে যায়, গরম করে খেয়ে নিলাম। রাতে আর্কাইভে কেউ থাকে না, গোটা বাড়িতে আমি একা। খাওয়ার পর আমার অফিস ঘরে দুটো প্যাকেট নিয়ে বসি। চ্যানেলিং করতে হবে। যে প্যাকেটে পেন্সিল কম্পাস ছিল সেটা আগে খুললাম। কম্পাসের কাঁটা ছুলাম ডান হাতের 2 আঙুল দিয়ে। এখনো তরল চ্যাটচ্যাটে পদার্থ লেগে আছে সামান্য। ওইটুকুতেই কাজ চলে যাবে মনে হচ্ছে। কম্পাসটা নাকের কাছে নিয়ে তরল পদার্থের গন্ধ শুকলাম জোরে। এত বেশি করে শ্বাস টানি যে গন্ধ আমার সারা শরীরে ছড়িয়ে গেল। অমনি গায়ে কাঁটা দিয়ে উঠল যেন। আমি মনোসংযোগ করি, ওই গন্ধের উৎসে পৌঁছতে চেষ্টা করি। ঠান্ডা হাওয়াটা আশেপাশে পাক খাচ্ছে। আবার একটা শব্দ হচ্ছে তার থেকে, ঘোরের মতো আসছে। ডুবে যাচ্ছি তাতে। চোখের সামনে কিছু ঘোলাটে দৃশ্য ভেসে আসে, স্পষ্ট হয় আস্তে আস্তে। ঘোড়ার পিঠে চলেছে লাল কাপড় পরা জটাধারী এক সন্ন্যাসী, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে তলোয়ার। জায়গাটা অন্যরকম লাগছে, কিন্তু চেনা চেনা। ভালো করে ভাবি, এ তো চিতপুর মনে হচ্ছে, কয়েক শতাব্দী আগে। পাকা বাড়িঘর কিছুই নেই, শুধু গাছপালা। সূর্য ডুবেছে, বিকেলের আলো রয়েছে তখনও। সন্ন্যাসীর ঘোড়া টকবগিয়ে ছুটছে। গঙ্গার ধারে একটা বট গাছের সামনে এসে থামল। বিশাল গাছ, তার নিচে মোটামুটি 40-50 জন লোক বসে আছে। সবার হাতে অস্ত্র, কুঠার, তলোয়ার কিংবা তীর ধনুক। সন্ন্যাসী ঘোড়া থেকে নামলে সবাই উঠে দাঁড়ালো, চিৎকার করে বলল, জয় গুরুদেবের জয়। সন্ন্যাসী বট গাছের তলায় গিয়ে বসলেন। অন্যেরা বসলো তার পায়ের কাছে। সন্ন্যাসী বললেন, তোমরা সবাই জানো, ম্লেচ্ছ ইংরেজ যতদিন বাংলার সিংহাসনে বসেছে ততদিন থেকে ফকির এবং সন্ন্যাসীরা ক্রমাগত অপমানের শিকার হচ্ছেন। তাদের দস্যু আখ্যা দেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে তীর্থযাত্রার হক। গ্রামবাসীদের আদেশ দেওয়া হয়েছে তারা যেন আমাদের ভিক্ষা এবং আশ্রয় না দেয়। ভবানী পাঠক এই পাপী কোম্পানির বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে বীরগতি প্রাপ্ত হয়েছেন। জীবন উৎসর্গ করেছেন মজনু শাহ। ধূর্ত কোম্পানি মুর্শিদাবাদ থেকে কলিকাতায় তাদের রাজধানী সরিয়ে এনেছে। মুর্শিদাবাদের নবাব এবং দিল্লির মুঘল সম্রাটরা ছিলেন গ্রামীণ কৃষক এবং কারিগরদের রক্ষক। কিন্তু লুঠেরা ইংরেজ কারো রক্ষক নয়, তারা কেবল ভক্ষণ করতে জানে। আমরা ধর্ম রক্ষার অঙ্গীকার নিয়ে আজ রাতে কলিকাতা আক্রমণ করব। সবাই বলো জয় শিব শম্ভু। সবাই হাতের অস্ত্র তুলে চিৎকার করল, জয় শিব শম্ভু। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে লাল পোশাক পরা একজন ইংরেজ কোম্পানির অফিসার বেরিয়ে এলেন। তার হাতে খুবই পুরনো মডেলের ম্যাচলক বন্দুক। লাল উর্দি, পাগড়ি ও হাফ প্যান্ট পরা বন্দুকধারী কয়েকজন ভারতীয় সেপাই ছিল তার পেছনে। বট গাছের তলায় বসা লোকজন তখন দাঁড়িয়ে পড়ল ওদের আক্রমণ করার জন্য। ইংরেজ অফিসারের পেছনে থাকা এক সেপাই একটা বাঁশিতে ফু দিল। সেই শব্দ শুনে চারপাশের ঝোপ থেকে বেরিয়ে এলো আরো কয়েকশো সেপাই। তাদের কয়েকজনের হাতে গাদা বন্দুক, আর বেশিরভাগের কাছেই রয়েছে তলোয়ার। ইংরেজ অফিসার চিৎকার করে বললেন, সারেন্ডার ইয়োরসেলভস। বাঁশিবাজক সেপাহী গলা আরো উঁচু তুলে বলল, তোমরা সবাই আত্মসমর্পণ করো, আমরা তোমাদের ঘিরে ফেলেছি। সন্ন্যাসী উঠে দাঁড়িয়ে চিৎকার করলেন, আক্রমণ করো, বিনা যুদ্ধে আত্মসমর্পণ নয়, জয় শিব শম্ভু। রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হলো। ইংরেজ কোম্পানির সেপাহীরা অনেক বেশি,
এছাড়া তাদের আছে বন্দুক। সন্ন্যাসীর বাহিনী হেরে যেতে লাগলো, তবুও কয়েকজন সেপাহীকে প্রাণে মেরে ফেলেছে তারা। ইংরেজ সাহেব এবং তাকে ঘিরে থাকা কয়েকজন সেপাহী যুদ্ধ করছে না, দাঁড়িয়ে দেখছে। প্রায় মিনিট 20 পর দেখা গেল সন্ন্যাসীর যোদ্ধা বেশিরভাগই মারা গেছে, কয়েকজন আহত। সন্ন্যাসীর পায়ে গুলি লেগেছে, সেই অবস্থায় তলোয়ার চালিয়ে যুদ্ধ করে যাচ্ছেন। অনেকজন সেপাহী তাকে ঘিরে ধরেছে। আরো কিছুক্ষণ পর এক সেপাহী তলোয়ারের প্রবল আঘাতে সন্ন্যাসীর হাত থেকে তলোয়ার ফেলে দিল। সন্ন্যাসী তখন খালি হাতেই বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন তাদের ওপর। সবাই মিলে তাকে ঘিরে ফেলল। ইংরেজ সাহেবের কাছে নিয়ে যাওয়া হলো তাকে। সাহেব বললেন, টাই হিম আপ। সেপাহীরা একটা দড়ি এনে সন্ন্যাসীর হাত পা বেঁধে ফেলল। ততক্ষণে কয়েকটা ঘোড়া নিয়ে আরো কিছু সেপাহী চলে এসেছে। এরা তাহলে দূরে লুকিয়ে অপেক্ষা করছিল। সন্ন্যাসীকে ধরা হয়েছে অনেক পরিকল্পনা করে। দড়ি বাঁধা সন্ন্যাসীকে তোলা হলো একটা ঘোড়ার ওপর। ইংরেজ অফিসার আরেকটা ঘোড়ায় উঠলেন। বাকি ঘোড়াগুলোয় প্রত্যেকটার ওপর 2-3 জন করে আহত সেপাহীদের বসিয়ে দেওয়া হলো। বাকি সেপাহীরা রওনা দিল হেঁটে। ক্রমশ দক্ষিণ দিকে চলতে লাগলেন তারা। সন্ধে ঘনিয়ে আসছে। যেখানে সবাই মিলে ঢুকলেন দেখে অনুমান করছি ফোর্ট উইলিয়াম, তবে এখনকার মতো নয়। সন্ন্যাসীকে একটা ঘরে নিয়ে গিয়ে শেকলে বাঁধা হলো। আরো কয়েকজন ইংরেজ অফিসার এলেন। এক বৃদ্ধ অফিসার মুচকি হেসে বললেন, ওয়েল দেন দিস ইজ দ্য ফেমাস নিরঞ্জন স্বামী, হ্যাঁ? আস্ক হিম where are the rest of his followers? What are their plans? যে অফিসার যুদ্ধ করে ফিরলেন তিনি বললেন, খুব তেজি সন্ন্যাসী, মনে হয় না এত সহজে মুখ খুলবে। ওকে কয়েকদিন না খাইয়া রাখা হোক, তারপর দেখা যাবে। এতক্ষণ ইংরেজিতেই কথা হচ্ছিল। সন্ন্যাসী হঠাৎ বাংলায় চিৎকার করে উঠলেন, ম্লেচ্ছ লুটেরার দল, তোরা আমাকে বন্দি করে রাখতে পারবি না। যোগও বলে আজ রাতেই আমি প্রাণ ত্যাগ করব। আমার ঘোর কেটে গেল। সামনে দেখলাম টেবিলের ওপারে নিরঞ্জন স্বামী দাঁড়িয়ে আছেন, শান্ত সৌম্য চেহারা। একটা সুন্দর গন্ধে চারিদিক ভরে গেছে। এতক্ষণ যে বাজে হাওয়াটা ঘুরে বেড়াচ্ছিল সেটা আর নেই। সন্ন্যাসীর হাসি খুব স্নিগ্ধ। আমার ভেতরটা জুড়িয়ে গেল। মনে হচ্ছিল কথা না বলে চুপ করে তার দিকে শুধু তাকিয়েই থাকি, কিন্তু মস্তিষ্ক খোঁচা মারছে। তাই বলেই ফেললাম, আমার সব গুলিয়ে যাচ্ছে। অলকেন্দু পাল নামের ছেলেটিকে আপনি নিয়ে গেছেন? সন্ন্যাসী মৃদু হেসে বললেন, জেব্রাকে আমি নিয়ে যাইনি রে, তাকে একটা অশুভ শক্তি টেনে নিয়ে গেছে। আমি তো রক্ষা করে চলেছি তাকে, কিন্তু একা রক্ষা করতে পারবো না আমি, কারণ আমার স্থূল শরীর নেই। তোর সাহায্য দরকার। সেই অশুভ শক্তিটাকে? তাহলে অনেক কথা বলতে হয়। ফোর্ট উইলিয়াম দুর্গে আমি স্বেচ্ছায় যোগ বলে মৃত্যুবরণ করেছিলাম, কিন্তু মৃত্যুর পরেও আমি মানুষকে ভালোবাসা ছাড়তে পারিনি। ইংরেজ শক্তির বিরুদ্ধে কৃষকদের লড়াই, সেপাহীদের লড়াই, রাজা জমিদারদের লড়াই, সবেতেই আমি সাধ্য মতো সাহায্য করেছি। বিপ্লবীদেরও পাশে ছিলাম। ভারত স্বাধীন হলো, তবু মানুষের কত যন্ত্রণা, তাদের জন্য প্রাণ কাঁদে। আজও পৃথিবীর মায়ায় রয়ে গিয়েছি। কলকাতার মধ্যে অনেক প্রাচীন অশুভ আত্মা ঘুরে বেড়ায়। মৃত্যুর পর এদের সম্পর্কে জানতে পারি। আগে শহরটা চিনতাম না। এরকমই এক ধ্বংসাত্মক আত্মা হচ্ছে বাড়িচি। ছোট বাচ্চাদের ওপর খুব লোভ তার। বাচ্চাদের ধরে শরীরের মধ্যে ঢুকে যায় সে, তারপর ক্রমাগত ভেতর থেকে দেহটাকে চেবোতে থাকে। তখন ওই শরীরের নানা রকম পরিবর্তন ঘটে। যতক্ষণ না সমস্ত রস টেনে নিচ্ছে ততক্ষণ ও ছাড়বে না। বাচ্চাটা মরে গেলে তবেই বেরোবে।
সেই জেব্রাকে ধরেছে এখন। বাচ্চার আত্মাকে বাড়িচি কি বন্দি করে? এটাই স্বস্তির বিষয়। বাচ্চাদের মন যেহেতু বেশিরভাগ সময়ই পাপমুক্ত হয়, তাই বাড়িচি কোনোভাবেই তাদের আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারে না, কেবল শরীরটা দখল করে রাখতে পারে। বাচ্চার মৃত্যু হলে তার আত্মা বাড়িচির থেকে মুক্তি পায়। তা বলে তো জেব্রার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করা যায় না। তুই ঠিকই বলেছিস, তার জন্যই এলাম তোর কাছে। এবার মন দিয়ে শোন। বাড়িচি আগে ছিল চন্দ্রশেখর বসু নামে এক যুবক। তবে তখন সবে মহারানী ভিক্টোরিয়ার শাসন শুরু হয়েছে। এই যুবক থাকতো শ্যামবাজারে। বাচ্চাদের খুবই ভালোবাসতো। পাড়ার ছোট ছেলেদের সঙ্গে খেলা করতো মাঝে মাঝেই। একবার কলকাতায় ছেলে ধরার উপদ্রব শুরু হয়। শ্যামবাজারেও একের পর এক বাচ্চা ছেলে চুরি যেতে থাকে। তখন বিলাস অধিকারী নামের এক ধনী বণিক চন্দ্রশেখরকে ছেলে ধরা বলে অপবাদ দেয়। আসলে চন্দ্রশেখরের বাবা সোমশেখর ছিলেন নুনের ব্যবসায় বিলাসের প্রতিদ্বন্দ্বী। বিলাস তার কয়েকজন চাকর বাকরকে বলেছিল শিশুচোর বদনাম দিয়ে রাস্তার মাঝখানে চন্দ্রশেখরকে পিটিয়ে মেরে ফেলতে। চাকরেরা সেই রকমই করতে থাকে। তখন পাড়ার লোকেরাও তাকে মারতে শুরু করে। ছেলে ধরার প্রতি আক্রোশ সবারই ছিল। সেই রাগ গিয়ে পড়ে হতভাগা চন্দ্রশেখরের ওপর। প্রচণ্ড মারধরের ফলে তার মৃত্যু হয়। মৃত্যুর পর চন্দ্রশেখরের সমস্ত রাগ গিয়ে পড়ে বাচ্চাদের ওপর। প্রচণ্ড জিঘাংসার বশে একের পর এক বাচ্চা ছেলের শরীরে ঢুকতে থাকে সে। তারপর সেই সব শরীরকে নিয়ে ভেলকি দেখাতে থাকে। দেখে মারাত্মক ভয় পেয়ে যান ছেলেদের বাবা মায়েরা। আমি তখন সূক্ষ্ম দেহে বিচরণ করছি এই শহরে। ব্যাপারটা একসময় জানতে পারি। চন্দ্রশেখরের আত্মা ইতিমধ্যেই সাধারণ লোকজনের আতঙ্কে পরিণত হয়েছে। লোকজন সেই আতঙ্কের নাম দিয়েছে বাড়িচি। আমি বাড়িচিকে বোঝানোর চেষ্টা করি সে ঠিক কাজ করছে না, কিন্তু ও বোঝার পাত্র নয়। যখন দেখি বুঝিয়ে তাকে থামানো যাচ্ছে না, তখন সরাসরি বলি তাকে আর কোনো বাচ্চার শরীরে ঢুকতে আমি দেব না। বাড়িচি তখন প্রচণ্ড রাগে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। আমার সঙ্গে ওর প্রচণ্ড মারামারি শুরু হয়। প্রতিহিংসার কারণে এতটা শক্তিশালী হয়ে গিয়েছিল যে কিছুতেই হারাতে পারছিলাম না। অবশেষে নিজের দিব্য শক্তি প্রয়োগ করে ওকে বাগে আনি। আমি চিতপুরের কাছে গঙ্গার ধারে একটা বট গাছে আস্তানা গেড়েছি। সেই গাছের ঝুড়িতে এতদিন বেঁধে রেখেছিলাম বাড়িচিকে। বছরখানেক আগে কলকাতা পৌরসভার থেকে একটা লোক কিছু গুন্ডা সহ এসে ওই বট গাছটা কাটার উপক্রম করছিল। আমার এতদিনের আশ্রয় চলে যেত। একটা গুন্ডা পাকামি করে তা দিয়ে কয়েকটা ঝুড়ি কাটা শুরু করেছিল। খবর পেয়ে স্থানীয় মানুষ রুখে দাঁড়ায়, তাই বটগাছটা বেঁচে গিয়েছে। আমি আশ্রয়হারা হলাম না ঠিকই, কিন্তু যে ঝুড়িতে বাড়িচিকে বেঁধে রেখেছিলাম সেটা কেটে ফেলাতে চন্দ্রশেখরের বিধ্বংসী আত্মা ছাড়া পেয়ে গেল। এতদিন ধরে বন্দি থাকার ক্রোধে ওর শক্তি অনেকটাই বেড়ে গিয়েছে। আমি আর ওকে নিয়ন্ত্রণ করতে পারছি না, তবুও যতটা পারি ঠেকিয়ে রাখার চেষ্টা করে চলেছি। এক রাতে বাড়িচি দেখতে পায় জেব্রা রাস্তায় ঘুরছে। তখন ওর শরীরে ঢুকে পড়ে। আমি বাধা দেই। অনেক কষ্টে জেব্রার শরীর থেকে বাড়িচিকে বের করি। জেব্রাকে বাড়িচি আর ছাড়ছে না। গত 1 বছর ধরে আমি ছেলেটাকে আগলে রাখছি। বাড়িচি সুযোগ খুঁজছে কিভাবে ওর শরীরে ঢোকা যায়। যেহেতু আমি পেছনে লেগেই আছি, তাই ও জেব্রার শরীরে বেশিক্ষণ থাকছে না, ঢুকছে আবার বেরিয়ে আসছে। তোর পেছন পেছন বাড়িচি এই বাড়িতে এসেছিল, কিন্তু এখন আর নেই। আমি তোকেও রক্ষা করে চলেছি, কিন্তু বাড়িচিকে থামাতে পারছি না কিছুতেই। আমি জিজ্ঞেস করলাম, জেব্রা শরীরে যে অশুভ গন্ধ, তা শুকে মনোসংযোগ করার পর আপনার অতীত কেন ভেসে উঠল আমার সামনে? বাড়িচিকে কেন দেখতে পেলাম না? এটা শুনে সন্ন্যাসী আবার মৃদু হাসলেন। তারপর বললেন, সর্বদা মনে রাখিস, সংকটের মধ্যেই থাকে উদ্ধারের খোঁজ। আমি তোকে বাড়িচির থেকে রক্ষা করে যাচ্ছি। তুই যতবার ওর গন্ধ শুকছিস, ও চাইছে
তোর শরীরে ঢুকে যেতে, কিন্তু প্রত্যেকবার আমি মাঝখানে দাঁড়িয়ে পড়ছি। হিলিংয়ের সরল পদ্ধতি দিয়ে তুই বাড়িচিকে আটকাতে পারবি না। ও কিন্তু তোর বাঁধন দিয়েই তোকে বেঁধে ফেলেছিল, বলিস না? তাহলে বাড়িচির হাত থেকে জেব্রাকে বাঁচাবো কিভাবে? সেটা বলার জন্যই তো এসেছি। প্রথমে তোকে জানতে হবে জেব্রা কোথায় আছে। এবার সমস্যা হলো, জেব্রাকে বাড়িচি কোনো নির্দিষ্ট জায়গায় রাখেনি, উড়িয়ে নিয়ে বেড়াচ্ছে ওকে রাতের কলকাতায়। তাহলে ওকে খুঁজে পাবি কিভাবে? মন দিয়ে শোন, আমি যেই অদৃশ্য হয়ে যাব অমনি তুই বাড়ির ঠান্ডা গন্ধটা আবার পাবি। গন্ধ অনুসরণ করে তুই বাড়ি থেকে বেরিয়ে পড়বি। চিন্তা করিস না, ওই গন্ধের সঙ্গেই থাকবো আমি। জেব্রার কাছে পৌঁছলে তোর কাজ হবে জেব্রাকে জড়িয়ে ধরা। কোনোভাবেই ওকে ছাড়বি না। জড়িয়ে ধরে তারপর হিলিং শুরু করবি। চূড়ান্ত লম্ফজম্প করতে থাকবে ও। তোকে শক্ত করে ধরেই থাকতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আরেকটা কথা, তোকে যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। সূর্য উঠলে জেব্রা তোর নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চলে যাবে। তাই দেরি করিস না, যা এবার শুরু কর। জয় শিব শম্ভু। সন্ন্যাসী অদৃশ্য হয়ে গেলেন। মোবাইলে দেখলাম রাত 1:30 বাজে। আমি ঘরের পোশাক পরে আছি। এই অবস্থায় বেরোনো কি ঠিক হবে? ভাবছি ঝটফট দোতলায় গিয়ে জামা কাপড় বদলে নেই। ঠিক এই সময় ঠান্ডা গন্ধটা আবার জেগে উঠল। আমার মনে হলো সময় নষ্ট করার মানেই হয় না। রাত পেরিয়ে গেলে জেব্রাকে চিরতরে হারাবো। অগত্যা প্যান্টের এক পকেটে মোবাইল ফোন, আরেক পকেটে মানিব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি। হাতে নিলাম চাবি। গন্ধ অনুসরণ করে বাড়ি থেকে বেরোনোর সময় দরজায় তালা আটকে দিলাম। সাবধানের মান নেই, তালাটা দরজার ছিটকিনিতেই ঝোলানো থাকে। চাবি পুরে নিলাম মানিব্যাগে। রাতে নির্জন শহরে একটা ভুতুরে গন্ধের পেছনে পেছনে চলছি। আশঙ্কা যেমন রয়েছে, মজাও লাগছে সমান তালে। বেশ জোরে হাঁটতে হচ্ছে। চারিদিক কেমন যেন বিষণ্ণ। লালবাজারের সামনে চলে এসেছি। কলকাতা পুলিশের সদর দফতর পেরিয়ে এগিয়ে চললাম। আরো মিনিট 15 এগিয়ে গন্ধ অনুসরণ করে ঢুকলাম একটা এদো গলিতে। খুবই নোংরা। সম্ভবত এখানে দিনের বেলা মাছের বাজার বসে। অনেক রকম গা ছমছমে গন্ধ পেলাম। সরু গলির মধ্যে দেখি মাটি থেকে প্রায় 3 ফুট উপরে জেব্রা তার ফোলা শরীর নিয়ে ভেসে বেড়াচ্ছে। আমি সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু মাছের আঁশ ভর্তি একটা ভেজা প্লাস্টিকের বস্তা আমার মুখের ওপর পড়ল এসে। অত্যন্ত নোংরা ব্যাপার, কিন্তু এটা শুধুমাত্র হাওয়ায় এসে পড়েনি। কেউ আমার মুখমণ্ডলের সঙ্গে ঠেসে ধরেছে এবং জোর করে চাপ দিয়ে ঢুকিয়ে দিতে চাইছে আমার মুখ গহ্বরে। আমি শক্ত করে দাঁত এবং ঠোঁট আটকে আছি, যাতে মুখের ভেতর ঢুকতে না পারে। বিপদে পড়লে অনেক সময় মানুষের দৈহিক শক্তি বেড়ে যায়। আমারও বোধহয় সেই রকমই হলো। বস্তার এক কোণ ধরে 2 হাতে টান মারলাম। ছিঁড়তে লাগলাম সেটা। 2 টুকরো করে ফেলে দিলাম। জেব্রা ততক্ষণে খানিকটা দূরে সরে গেছে। এগোতে লাগলাম আমি। এই গলিটা ভালো নয়। চারিদিকে নানা ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। পাশ দিয়ে হঠাৎ সরে যাচ্ছে কারা সব। জায়গাটা প্রেতেদের আড্ডা। আমার পিঠে কে যেন একটা হাত বুলিয়ে দিল। পেছনে তাকালাম, নেই কেউ। এসব দিকে মনোযোগ দিলে চলবে না। রাতের মধ্যে জেব্রাকে ফেরত চাই। সামনে একবার দেখি একটা ফাঁসির দড়ি ঝুলছে আমার এবং জেব্রার ঠিক মাঝখানে। ওর কাছে যেতে গেলে দড়িটা পেরিয়ে যেতে হবে। আমি পাশ দিয়ে যেতে গেলাম, কিন্তু ফাঁসির দড়িটা আমার ঠিক সামনে চলে এলো। কেমন লকলক করছে এবং দুলছে বিষধর সাপের মতো। ছোবল মারার অপেক্ষায় রয়েছে যেন। দড়ির ওপাশে জেব্রা ভাসতে ভাসতে আরো ওপরে উঠছে। বেশি ওপরে গেলে তো আমি নাগালই পাবো না, কিন্তু ফাঁসির দড়ি পেরিয়ে যাই কিভাবে? একটা বুদ্ধি মাথায় খেলে যায়। আমি লাফ দিলাম, ফাঁসির দড়ি ধরে ফেললাম উপরের অংশটা। সেই গতি কাজে লাগিয়ে শূন্যে আরেকটু এগিয়ে যাচ্ছি ঝুলতে ঝুলতে। জেব্রার কাছে চলে গেছি। প্রাণপণে আঁকড়ে ধরলাম ওর কোমর। ঠিক করেছি,
যাই হোক না কেন জেব্রাকে আর ছাড়বো না। এই কথা ভাবতে যত সোজা, ঘটতে ততই বিপজ্জনক। জেব্রা ধারালো নখ বের করে আমার পিঠে আঁচড় দেওয়া শুরু করেছে ইতোমধ্যেই। রক্ত বেরোচ্ছে, সঙ্গে অসহ্য জ্বালা। আমি ছেলেটার হাঁটু জড়িয়ে ধরে ঝুলছি। এবার হিলিং শুরু করে দিলাম। দেরি করা যাবে না কোনো মতেই। হিলিং শুরু হতেই জেব্রা দুটো পা ঝাঁকাতে শুরু করলো জোরে, আমি যাতে পড়ে যাই। কিন্তু আমিও নাছর বান্দা। ওর মধ্যেই নিজের শরীরের চৌম্বক শক্তি জাগ্রত করে সেটা এই বাচ্চাটার দেহে ছুঁড়ে দিচ্ছি। বড় সুবিধে হলো আমি ওকে ধরে আছি, আমার চামড়ায় স্পর্শ করে আছে জেব্রার চামড়া। সরাসরি হিলিং এনার্জি ও শরীরে চলে যাচ্ছে। একটা চুম্বকের গায়ে লোহার টুকরো লেগে থাকলে সেটা যেমন নিজেই চুম্বক হয়ে ওঠে, এক্ষেত্রে সেটাই হওয়ার কথা, তবে সময় লাগবে। সেই সময় আমাকে দিতে নারাজ বাড়িচি। এক তো ক্রমাগত জেব্রা পা ঝাঁকিয়েই চলেছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। আমার মনোযোগে বাধা দেওয়ার অন্য চেষ্টাও চলছে। বানানো হয়েছে ভুতুরের দৃষ্টিভ্রম। নিচের দিকে তাকালে দেখতে পাচ্ছি গলির রাস্তায় কিলবিল করছে অসংখ্য মানুষের হাত, সবকটাই রক্তাক্ত এবং কবজি থেকে কাটা। তারা অতি কষ্টে চলছে রাস্তা দিয়ে, কয়েকটা আবার লাফ দিচ্ছে টিকটিকির কাটা লেজের মতো। খুব ভালো করেই জানি তলায় যে রক্তাক্ত হাতগুলো দেখছি আদতে সেগুলোর কোনো অস্তিত্বই নেই। শক্তিশালী প্রেতাত্মারা এমন দেখার ভুল তৈরি করতে পারে মানুষকে ভয় খাওয়ানোর জন্য। তবুও গা ঘিন ঘিন করছে। জেব্রা এতক্ষণ ঝুলছিল, এখন হঠাৎ রাস্তার মধ্যে পড়ে গেল সে এবং শুয়ে পড়ল চিত হয়ে। ওর পা ধরে আমি উপুর হয়ে গড়াগড়ি খাচ্ছি। যে কাটা হাতগুলো ভাবছিলাম দৃষ্টিভ্রম, এবার তারা আমার শরীরে আঙুল দিয়ে সুরসুরি দিচ্ছে। নিজের রক্ত ছিলই, এবার অন্যের রক্তে মাখামাখি আমার জামা প্যান্ট। আমার চুল খামচে ধরে ফেললো একটা হাত, এমনভাবে টানে যেন ছিঁড়েই নেবে মাথা থেকে। সমস্যা হলো জেব্রাকে জড়িয়ে ধরে শিল্ড তৈরি করা সম্ভব নয়, তাহলে ওর হিলিং করতে পারবো না। এরকম পৈশাচিক অত্যাচারে কখনো পড়তে হয়নি আমার। তবু হিলিং চালিয়ে যাচ্ছি, আর কোনো উপায় নেই। স্পর্শের মাধ্যমে এনার্জি মেডিসিন প্রয়োগ করে যাচ্ছি জেব্রার গোটা শরীর। পেছন থেকে খুব জোরে আমার পা ধরে কেউ টানতে লাগলো। মানুষ এত বলশালী হবে না, বাড়িচি নিজেই হয়তো টানছে। আমি পেছনে ফিরতে পারবো না, কথা বলাও উচিত নয়, মনোযোগ নষ্ট হতে পারে। আমি যতটা পারলাম নিজের সমস্ত শক্তি দিয়ে জেব্রাকে আঁকড়ে ধরে রইলাম। পা ধরে আমাকে টেনে ওপরে তুলছে কেউ, সঙ্গে জেব্রার পাও উঠছে। শূন্যে তুলে আমাকে বন বন করে ঘোরাতে লাগলো। আমার হাতে জড়ানো বাচ্চা ছেলেটাও ঘুরছে। এখন সে অনেকটাই নিস্তেজ। এক মুহূর্তের জন্যও হিলিং বন্ধ করিনি। বিপদের মধ্যে নিজের মাথা ঠান্ডা রাখার অভ্যেস রয়েছে, যদিও এবারেরটা চূড়ান্ত অত্যাচার। পেছনের অশরীরী শক্তি জেব্রাকে শুদ্ধ আমাকে আছাড় মারল দেয়ালে। কোনোভাবে মাথাটা বাঁচাতে পেরেছি, কিন্তু বাকি শরীরে প্রচণ্ড ব্যথা করছে। জেব্রার কি হাল তা জানি না। দুজনে পড়লাম রাস্তার ধারে আবর্জনার স্তূপে। এমনভাবে যন্ত্রণা দিচ্ছে, তার থেকে মরে যাওয়াটাই বোধহয় বেশি ভালো। কিন্তু আমি মরে গেলে তো বাড়িতে জেব্রার শরীর ছাড়বে না, আরও প্রচুর বাচ্চাকে শিকার করবে। তাই আপাতত মরার চিন্তাকে বাদ দিতে হলো। তবুও বলতে পারি, সারা শরীরে আঘাত নিয়ে আবর্জনার মধ্যে একটা বাচ্চা ছেলের পা জড়িয়ে থাকার অভিজ্ঞতা নরক যন্ত্রণার চেয়ে কম নয়। নারকীয় অত্যাচার থেকে মুক্তি কতক্ষণে পাব? এইসব ভাবনা এসে মনোযোগে বাধা দিচ্ছে ঠিকই, হিলিং কিন্তু বন্ধ করিনি। জেব্রার শরীর ধীরে ধীরে স্বাভাবিক মানুষের মতো হয়ে আসছে। কাজ হচ্ছে তাহলে। চারিদিকে কারা যেন হাঁটছে, ঘিরে আছে আমাদের। পাত্তা দেব না এইসব ঝামেলাকে, তবে ঘাটাবও না। হঠাৎ করে জেব্রার শরীর আমাকে ঝটকা মারল। সুরজিৎ বাবুর বাড়িতে যেমন বৈদ্যুতিক শকের মতো ধাক্কা দিয়েছিল, এটা তার থেকেও বেশি। পার্থক্য হলো এবার তার পা আমি জড়িয়ে ধরে আছি, ছাড়লাম না। আচমকা
ঝটকা সত্ত্বেও জেব্রার দেহ একেবারে বাচ্চা ছেলের মতো হয়ে আসছে। যেরকম দেখেছিলাম ঘুমিয়ে থাকতে, তেমনি ফুটফুটে দিব্যি শ্বাস নিচ্ছে আর ছাড়ছে, শুধু জামা কাপড় নেই কোনো। ওর পা দুটো না ছেড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করি। হিলিং বজায় রেখে এই কাজ খুবই কষ্টকর, তাই বলে আবর্জনার মধ্যে বেশিক্ষণ শুয়ে তো থাকা যায় না। দাঁড়িয়ে কাঁধে তুলে নেই জেব্রাকে, দুই পা এখনো ধরে রেখেছি। চারপাশে যারা চলে ফিরে বেড়াচ্ছে তারা কিছুটা সরে গেল মনে হয়। সুযোগ বুঝে আমি ছুট লাগালাম, বের হয়ে আসি নোংরা গলি থেকে। তার বেশি পারছি না, হাঁফিয়ে গেলাম। পটলডাঙ্গা স্ট্রিটের দিকে হাঁটতে থাকি। অন্ধকার ভালোই রয়েছে, সূর্য উঠতে বাকি এখনো। আমি ধীরে ধীরে হাঁটতে থাকি, ক্লান্তি ভর করেছে। অজ্ঞান জেব্রাকে পেছন থেকে টেনে ধরল কেউ। আমি সামনে থেকে জেব্রার পা ধরে আছি, কাঁধের পেছনে ওর মাথা এবং হাত। এখনো হিলিং বন্ধ করিনি। কেউ ছেলেটার হাত ধরে টানছে। দাঁড়িয়ে পড়তে হলো। কি করব একটু ভেবে নিলাম। তারপর জেব্রাকে নিয়ে পেছনে ফিরি। সেও আমার পেছনে ঘুরছে, এখনো টেনে ধরে আছে বাচ্চাটাকে। এগোনো সম্ভব নয়, এখনো রাত আছে। তবে সূর্য উঠতে বেশি দেরি নেই মনে হচ্ছে। মোবাইল পকেটে রয়েছে ঠিকই, এখন বের করে সময় দেখতে পারবো না। দুই হাতে জেব্রাকে ধরে আছি, এক হাত টানলেই পেছন থেকে এক টানে ছেলেটাকে নিয়ে নেবে। অগত্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে হিলিং চালিয়ে যাই। এনার্জি মেডিসিন আরও শক্তিশালী করার জন্য মনোসংযোগ করি চোখ বুজে, এতে কাজ অনেক বেশি হয়। হাত দিয়ে ধরে থাকা জেব্রার শরীর আস্তে আস্তে ঘামছে। এটা সম্ভবত বাড়িচির ছেড়ে যাওয়ার লক্ষণ। মিনিট 10 পর ঘাম আরো বাড়তে লাগলো। একেবারে গল গল করে প্রচুর জল বেরিয়ে যাচ্ছে। তার খুব পচা গন্ধ। জলে আমি স্নান করে ফেলছি। এইভাবে প্রায় আধা ঘন্টা ধরে অনেকটা জল বেরোলো জেব্রার শরীর থেকে। তারপর একসময় বুঝতে পারি আর কেউ পেছন থেকে টেনে ধরছে না। হাঁটা শুরু করি আবার। আমার সারা গা ভিজে গিয়েছিল জেব্রার থেকে বেরোনো জলে। এখন দেখছি সেই জল শুকোনোর বদলে কেমন ফেনার মতো হয়ে যাচ্ছে। আমার ঘাড় থেকে পা অবধি ভরে গেল পচা দুর্গন্ধ সাদা ফেনায়। বমি পাচ্ছে। সেই ফেনা থেকে অসংখ্য বুদবুদ ওঠা শুরু করেছে। সেগুলো উড়ে যাচ্ছে আকাশের দিকে। রাস্তার আলো স্পষ্ট দেখা যায়। পেছন ফিরলাম। রাস্তায় জল পড়েছিল জেব্রার শরীর থেকে। সেগুলো বুদবুদ হয়ে উঠছে। বুদবুদ যত উঠছে চারিদিকের পরিবেশ তত সতেজ হতে লাগলো। এক ধরনের বিষণ্ণতা যেন ভর করেছিল বাতাসে, এখন সেটা কমে আসছে। হিলিং শেষের পথে। বাড়িচির আত্মা সমস্ত প্রতিহিংসা ঝেড়ে ফেলে চলে যাচ্ছে অনেক দূরে। উঠলাম চিত্তরঞ্জন অ্যাভিনিউতে। আমার শরীর ক্ষত বিক্ষত, আঁচড়ের জ্বালা রয়েছে পিঠে। এছাড়াও নানা জায়গায় আঘাত লেগে ফুলে গেছে। তার উপর জেব্রার অজ্ঞান দেহ কাঁধে নিয়ে চলছি। হাঁটতে খুব কষ্ট হচ্ছে। এত যন্ত্রণার মধ্যেও আমার মন আনন্দে ভরপুর। বাড়িচির হাত থেকে সমস্ত গ্লানি বের করে দিতে পেরেছি। আর সে কোনো বাচ্চা ছেলেকে আক্রমণ করবে না। হিলিং শেষ হলো। প্রাণ ভরে নিঃশ্বাস নেই। আগামী কয়েকদিন একটু বিশ্রাম নিতে হবে। বাড়ি থেকে বেরোবো না। তার আগে জেব্রাকে পৌঁছে দিতে হবে তার বাবা মার কাছে। তখনও অন্ধকার। রাস্তায় লোক চলাচল খুবই কম। দেখি আমার সামনে একটু দূরে নিরঞ্জন স্বামী দাঁড়িয়ে আছেন। তার কাছে গিয়ে থামলাম। জেব্রার সংজ্ঞাহীন দেহে তিনি হাত বুলিয়ে আদর করলেন। তারপর হাত রাখলেন আমার মাথায়। ওইভাবে মুচকি হেসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। কয়েক মিনিট পর হাত নামিয়ে রাস্তার কোণে খুঁজতে লাগলেন কি যেন একটা। কুড়িয়ে নিলেন একটা ছেঁড়া কাগজ। এক মুঠো ধুলো তুলে রাখলেন তার উপর। কাগজটা মুড়িয়ে আমাকে দিয়ে বললেন, স্নানের সময় এটা ভালো করে সারা গায়ে মেখে ফেলবি। তারপর জল দিয়ে ধুয়ে দিবি ঘষে ঘষে। সব ক্ষত সেরে যাবে। আজ তুই বড় কাজ সমাধা করলি। বাড়িচির হাত থেকে বাঁচালি এই শহরকে। তুই যখন বিপদে পড়বি চিতপুরের কাছে গঙ্গার ধারে বটগাছের তলায় গিয়ে আমাকে ডাকিস। এখন যা,
ছেলেটাকে বাড়ি পৌঁছে দেয়। 7 দিন ও যেন বাড়ি থেকে না বেরোয়। এটা বলেই যেন বাতাসের সঙ্গে মিশে গেলেন নিরঞ্জন স্বামী। তখন আকাশ কিছুটা ভরে উঠছে আলোয়, পাখিদের ডাকও কানে আসছে। রাস্তা থেকে একটা খবরের কাগজের পাতা তুলে আমি জড়িয়ে দিলাম জেব্রার কোমরে। পটলডাঙ্গা স্ট্রিটে ঢুকলাম। সূর্য তখনও ওঠেনি। মোবাইলে দেখি ভোর 4:45। রাস্তায় লোক চলাচল শুরু হয়েছে অল্প। ভাগ্য ভালো, কোনো পুলিশ ঝামেলা করেনি। অজ্ঞান বাচ্চা ছেলেকে কাঁধে নিয়ে মহানগরের রাজপথে হাঁটা খুব একটা স্বাভাবিক নয়। সুরজিৎ বাবুকে ফোন করি নিচ থেকে, তিনি চলে এলেন। দুজনে মিলে জেব্রাকে ধরে ওপরে নিয়ে গিয়ে শুইয়ে দেই। প্রিয়ংবদা দেবীকেও জেগে আছে দেখলাম। স্বামী স্ত্রী দুজনেরই চোখ লাল, ঘুমননি কেউই রাতে। আমাকে ফি দিতে চাইলেন সুরজিৎ বাবু। বললাম, ফি আমি নেই না, তবে 1 গ্লাস ভর্তি করা চা খেতে চাই। তার স্ত্রী এলাচ দিয়ে ঘন চা বানিয়ে আনেন। খেয়ে শরীর মনের ধকল অনেকটাই কমেছে। চা খেতে খেতে দুজনকে বললাম গোটা ঘটনা, সঙ্গে নিরঞ্জন স্বামীর নির্দেশ 7 দিন বাড়ির বাইরে জেব্রাকে বেরোতে দেওয়া যাবে না। পাল পরিবারের থেকে বিদায় নিয়ে ফিরে আসি নিজের বাড়িতে। আরেকবার চা খেলাম, তাও নিচে বানিয়ে, সঙ্গে কেক। সন্ন্যাসী দেওয়া ধুলো মেখে স্নান করলাম। তারপর ঘুম। শোয়ার ঘরের সামনে একটা নোটিশ বোর্ড টাঙিয়ে দিলাম, দুপুর 12টার আগে যেন কেউ ঘুম না ভাঙায় আমার। তো আমরা শুনে ফেললাম শ্রেয়নের লেখা অনমদর্শী মজুমদার ক্যারেক্টারটির দ্বিতীয় কেস ফাইল। আশা করছি প্রথম কেস ফাইলের মতো এই ফাইলটিও আপনাদের পছন্দ হয়েছে। আপনাদের এই গল্পটি কেমন লেগেছে তা কিন্তু কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। আমরা কিন্তু আপনাদের কমেন্টসগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ে থাকি, কারণ ভূত গল্প আপনাদেরই শো। তো আর বেশি কথা বাড়াবো না, আপনারা জলদি করে জানিয়ে দিন এই গল্পটির ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে।